এরপর ছেলেটি লাজুক চোখে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি একটি সংকেত পাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা। কি ব্যাপার, কি কার জন্য এত অপেক্ষা করা হচ্ছে? আরে নগেন কাকা নাকি? কোথায় চললে? সে আমি চললাম একটা কাজে। তা তুই মনে মনে কিসব বিড়বিড় করছিস, তাই দাঁড়ালাম আর কি দেখে। আরে আমি বিড়বিড় করিনি গো, আমি গল্প লিখছিলাম। গল্প? বলি বয়সটা কত হলো তোর খেয়াল আছে? দিন দিন তো গোল ষাঁড় হয়ে যাচ্ছিস, আর এসব গল্প লিখে কতদিন চলবে? কেন কাকা, গল্প লেখার সঙ্গে বয়সের কি সঙ্গ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বুঝতে পারবি, বুঝতে পারবি, আর একটু বড় হ না, তারপর সবকিছু বুঝতে পারবি। পেটে যখন ভাতের জন্য টান পড়বে তখন দেখবি এই গল্প লেখা কোথায় পালিয়ে গেছে। এসব তুমি কি বলছো কাকা? আমি গল্প লিখে পয়সা রোজগার করব? এই ন্যাকামো করিস না তো। তোর মতো ঢের ঢের ন্যাকামা দেখা আছে, আর একটু বড় হ, তারপর বুঝতে পারবি সবকিছু, যত সব। ঠিক আছে, তুমি এখন যাও তো। বেশ, আমি লিখছিলাম, এসে শুধু আমাকে জ্বালাতন করছো। হ্যাঁ হ্যাঁ, এখন জ্বালাতন মনে হবে? ওরে ভালো কথা তো কেউ শোনে না রে। কি দরকার বাবা, ওই জন্যই তো কাউকে কিচ্ছু বলি না। ঠিক আছে, যা করছিস কর, আমি যাই। এসো গোপাল, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে কি অবস্থা বলো দেখি। কেন বাবু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি সম্বন্ধে কথা বলছেন? আরে এদিকে যে বাজারের অবস্থা ভালো নয়। বাজার ঘাটে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে শুনছি। জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া হয়ে গেছে। তা হয়েছে বটে বাবু, কিন্তু কি আর করবার, এরই মধ্যে আমাদের জীবন ধারণ করতে হবে। কিন্তু হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়লো কেন বলো দেখি। আসলে অনেক জায়গায় টাকা পয়সা ধারের কারণে শহরের বড় বড় ব্যবসাদাররা মালপত্র পাঠাতে চাইছে না, সেই কারণেই এই অবস্থা। বুঝতে পেরেছি। কিন্তু আমাদের গ্রামের ব্যবসাদাররা তো সেরকম নয় তাহলে। সেটাই তো হয় বাবু, অসাধু লোকজন কজন থাকে বলুন, কিন্তু তাদের জন্যই গোটা সমাজটা নষ্ট হয়ে যায়। না না গোপাল, সমাজ হোক বা বাজার, নষ্ট হতে দিলে চলে না। শোনো, আমাদের একটা কাজ করতে হবে, এটাই হলো আমাদের সুযোগ। কোন সুযোগের কথা বলছেন বাবু? তুমি বরং কাউকে নিয়ে একবার শহরে চলে যাও। ওখানে আমার একজন পরিচিত লোক আছে, ঋদ্ধিমান। ওর সাথে গিয়ে কথা বলো। কি কথা বলবো বাবু? আমাদের এখানে মালপত্র পাঠানোর জন্য? একদমই তাই। আর সেটা খুব গোপন ভাবে, যাতে বাকি গ্রামের কেউ জানতে না পারে। আদতে আমি চাইছি অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামের ব্যবসাদাররা যেন অনেক কম দামে মালপত্র বিক্রি করে। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। আপনি তার ঠিকানার ব্যবস্থা করুন। কি গো বুড়িমা, তোমার আর কতক্ষণ লাগবে এই বাসন পরিষ্কার করতে? এই যে মা, এই যে হয়ে এসেছে। আর আসলে বয়স হয়েছে তো, তাই জন্য আর তাড়াতাড়ি কাজ করতে পারি না। বুঝতে পারছি। সত্যি তোমাকে দেখিয়ে যেমন খারাপ লাগে, তেমন মনে মনে লজ্জাও হয়। ঘরে এত বড় একটা ছেলে থাকতে তোমাকে এখনো কাজ করে মরতে হচ্ছে। ছেলে আমার এসব কাজ করবে না, ও সাহিত্যিক হবে। ওই সাহিত্য চর্চা করেই জীবন কাটাবে বলে। কি সাহিত্য চর্চা করে জীবন কাটাবে? সে আবার কি? আমি তো এসব জিনিস প্রথম শুনছি। হ্যাঁ বৌমা, ওকে আমি ওই জন্যই বাধা দিই না কিছুতে। ও যা করে করুক। এখন বুঝতে পারছি, আসলে প্রশ্রয়টা তুমিই ওকে দিচ্ছ। তুমি প্রশ্রয় দিচ্ছ বলেই তোমার ছেলে পেয়ে বসছে। কেন বৌমা, আমি আবার কি করলাম? তুমি যদি তোমার ছেলেকে চাপ দিতে যে ঘরে টাকা পয়সা রোজগার করে আনতে হবে, তাহলে তোমার ধকলটা অন্তত একটু কমতো, কিন্তু তুমি তো সেটা করো না। আমি বলতে পারি না বৌমা, যতই হোক আমার নিজের ছেলে তো। তাহলে মাথায় তুলেই রাখো, আর সারা জীবন এইভাবেই কষ্ট করতে থাকো। যাক বৌমা, বেশি কথা বললে সময় নষ্ট হবে। আমি বরং তাড়াতাড়ি এই বাসনগুলো ধুয়ে নি, তারপর আবার অন্য কাজও তো আছে। আয় 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 আয়, ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে নে। ওরে কখন দিয়েছি, খাবারগুলো খেয়ে নিয়ে
তারপর তোরা যা খুশি করগে যা বাবা। তোমারও আর কাজ নেই গিন্নি, এই সময় আবার তুমি হাঁস পালন করতে গেলে? কেন, হাঁস পালন করলে আবার অসুবিধা কোথায়? আরে বাজারে জিনিসপত্রের দাম যা বৃদ্ধি পেয়েছে, এই হাঁস পালন করতে গেলে কত টাকা খরচ হবে তুমি জানো? কি এমন খরচ হবে শুনি? খাবার তোর আলাদা করে কিনতে হচ্ছে না, আমরা যা খাই তাই তো খাওয়াচ্ছি ওদেরকে। সেটাই তো বলছি, দুদিন বাদ আমরা খেতে পাবো নাকি তার সন্দেহ আছে। ও মা, খেতে পাবো না কেন? তুমি কি সব আবোল তাবোল কথা বলছো? হ্যাঁ গো, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অবিনাশ বাবু নিজে চিন্তিত হয়ে আছেন। এই মাত্র আমি তার সাথে দেখা করে এলাম। আরে অত চিন্তার কিছু নেই, আমরা তো আর বিশাল আড়ম্বর করে থাকি না, দুবেলা দুমুঠো খেতে পেলেই শান্তিতে থাকতে পারবো। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। অন্তত দুবেলা খাবারের যেন আমাদের কোনো অভাব না হয়। না গো না, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আর কিছু না হলে আমার হাঁস তো আছে। হাঁস কি আর প্রত্যেকদিন খাওয়া যাবে? দু একটা হাঁস আছে, সেগুলো মেরে খেয়ে নিলে কতদিন যাবে? কি আবোল তাবোল কথা বলছো? হাঁসগুলোকে মারবে কেন? আরে আমাদের হাঁসেরা যে ডিম দেবে সেই ডিম খাওয়া হবে, আবার তা বিক্রি করে টাকা পয়সাও রোজগার করা যাবে। হ্যাঁ তা যা বলেছো, মানে এখন তুমি আমাকে দুটো খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়ে গেছে। কি গো মা, তুমি রাতের বেলায় কিছু রান্না করনি নাকি? না, করিনি। কেন মা, তাহলে রাত্রে খাবো কি? আরে বলি, তুই কি নিজেকে রাজার বেটা ভাবিস? এ কথা কেন বলছো মা? আমি আবার কি করলাম? প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তো নতুন তরকারি চাই, বলি এইভাবে কদিন আর আমাদের জীবন চলবে? আমি তা বলছি না মা, দিনের বেলায় যদি তরকারি কিছু বেঁচে থাকে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। শোন পলাশ, তোর বয়সটা যথেষ্ট হয়েছে, কতগুলো কথা তোকে এবার শোনাতেই হবে, না হলে আর হবে না। বলো মা, কি বলবে বলো। এইভাবে আমি আর সংসার টানতে পারবো না রে, আমার একার পক্ষে সংসারটা না কষ্টকর হয়ে যাচ্ছে। বেশ, আমাকে কি করতে হবে বলো। তুই এবার একটা কাজ জোগাড় কর দেখিনি, কাজ করে খেতে হবে তো, নাকি সারা জীবন এইভাবেই বকাটে হয়ে ঘুরে বেড়াবি? আমি তো তোমাকে বলেছি মা, আমি সাহিত্য নিয়ে জীবন কাটাতে চাই। শোন, ও সব করে জীবন চলে না রে, ওই সব করে জীবন কাটতে পারে না। তুমিও আমাকে একই কথা বললে মা। যাও, আমি আজকে কিছুই খাবো না। কিছু খাস আর নাই খাস, কিন্তু যেটা সত্যি সেটা তোকে মানতেই হবে। তোকে এবার একটা কাজ জোগাড় করতে হবে। ঠিক আছে, তোমরা সকলে যখন সেটাই চাও আমি সেটাই করব। আগামীকাল থেকে সাহিত্য চর্চা একদম বন্ধ। জীবনের চাপে পড়ে তুই আমার এতদিনের সঙ্গী, তোকে ছেড়ে দিতে হবে। কষ্ট হচ্ছে একটু, কিন্তু কিছুই করবার নেই, বাস্তবটাকে মেনে নিতে হবে। আরে করছিসটা কি? এই কি পেরেছিস তুই? ওটা তোর গল্পের খাতাটা নাকি? হ্যাঁ কাকা, আমার মনে হচ্ছে এই জীবনে আর গল্প লেখা হলো না গো। আমার সঙ্গীকে সারা জীবনের মতো ত্যাগ করতে হবে। না না বোকা, আমার মতো এই বোকামিটা করিস না। তোর কি সমস্যাটা হয়েছে আমাকে বল। ভেবেছিলাম সাহিত্যিক হব, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে এখন একটা কাজ খুঁজতে হবে, না হলে আমার পেট চলবে না। হ্যাঁ বুঝতে পারছি, বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, কিন্তু তোর জন্য কাজের জোগাড় আমি করে দেব। সত্যি বলছো কাকা? তুমি আমার কাজের জোগাড় করে দেবে? আসলে আমাদের অবিনাশ বাবু আমাকে একটা কাজ দিয়েছিলেন, এই কাজটা করবার জন্য আমি সময় পাচ্ছি না, ভাবছি কাজটা তোকে দিয়ে দেব। তাহলে তো বেশ ভালোই হয়, তুমি যা কাজ দেবে আমি তাই করব, আমার কোনো অসুবিধা নেই। চল চল, তবে অবিনাশ বাবুর কাছে নিয়ে যাই তোকে, ওনার সাথে একবার খোলাখুলি কথা বলে নিলে বিষয়টা তুই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে যাই। আর খাতাটাকে যত্ন সহকারে রেখে দে, কোনোদিন ফেলবি না আহাম্মক।
আরে লতা বৌদির কি খবর? গোপাল দাদা কোথায়? কাজে গেছে, আবার কোথায় কেন বলো তো? না, তাই বলছিলাম আর কি, একটু দরকার ছিল ওর সাথে। তা তুমি দেখছি হাঁস পালন করছো। হ্যাঁ, এই সব সময় কি আর রান্না বান্না নিয়ে থাকতে ভালো লাগে? এই কারণেই দুটো হাঁস নিয়ে পালন করছি। বেশ ভালোই আছি। তা আমাকে একটা হাঁস দাও না বৌদি, আমি তাহলে তোমার কাছ থেকে কিনে নেব। না গো, আমার হাঁস দেওয়া যাবে না। তোমার কেনার হলে তুমি বাজার থেকে কিনে নাও। আসলে আসলে তা নয়, তোমার হাঁসগুলো দেখতে বেশ ভালো, এরকম হাঁস দেখা যায় না। সে আমি জানি তো, সেই জন্যই তো এদেরকে আগলে রাখি। আমি কত শখ করে এই হাঁসগুলোকে মানুষ করছি। তা এই হাঁসে ডিম দিচ্ছে তো নাকি তাও দিচ্ছে না? হ্যাঁ, ডিম দেবে না কেন? ডিম পাবার জন্যই তো হাঁসগুলোকে পালন করছি। তা আমাকে কিছু ডিম দাও না, খেয়ে দেখি কেমন খেতে। আসলে এখন ডিম দেওয়া যাবে না। আমাদের ঘরে খাবার জন্য শুধুমাত্র কিছু আছে, সেইগুলো দিয়ে দিলে তোমার দাদা এসে আবার চেঁচামেচি করবে। টাকা দিয়ে নিতাম গো, তবু তুমি আমাকে দেবে না বলছো? না গো, দিতে পারলাম না। কিছু মনে করো না কেমন? তুমি এখন এসো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই হাঁস আর এই হাঁসের ডিম বেশি দিন রাখতে পারবে না তোমার ঘরে। হ্যাঁ, আসবো বাবু, আমি পলাশ গ্রাম থেকে আসছি। অবিনাশ বাবু আমাকে পাঠিয়েছেন। আরে এসো এসো, তুমিই তাহলে সেই পলাশ। তা বলো পলাশ, অবিনাশ তোমাকে কি জন্য পাঠিয়েছে? বাবু, শহরের বেশিরভাগ ব্যবসায়ী আমাদের গ্রামের আমাদের গ্রামের আশেপাশের লোকজনদের মালপত্র পাঠানো বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা দিতে চায় না বলে গো, আমি সবটাই জানি। আমিও অনেক ব্যবসায়ী আছে যার কাছ থেকে টাকা পাইনি। কিন্তু বাবু, আমাদের গ্রামের ব্যবসায়ীরা তো এরকম নয়। তারা তো আপনাদের সব টাকা ঠিকঠাক ভাবেই দিয়ে দেয়। কিন্তু তোমাদের গ্রামে লোকজনের সামনে তো আর মাল পাঠানো যায় না। যদি পাঠাতে হয় তাহলে লুকিয়ে পাঠাতে হবে। এতে তোমাদের সমস্যা হতে পারে, লোকজনের চোখে লাগতে পারে, কিন্তু কি আর করবার। ওই অনুরোধটাই করে পাঠিয়েছেন অবিনাশবাবু। যদি আপনি লুকিয়ে কোনোভাবে মালপত্র পাঠানোর ব্যবস্থা করেন তাহলে যদি কিছু হয়। ঠিক আছে, তবে তাই হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে দেওয়ালের ছবিগুলো সব কটা আমারই আঁকা, কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর হয়েছে বাবু। এত সুন্দর ছবি আঁকবার হাত আপনার সত্যি খুব ভালো লাগছে। শিল্প ছাড়া জীবন বৃথা। শিল্প চর্চা করলে এই ব্যবসার মধ্যেও মাথা ঠান্ডা থাকে, বুঝলে? হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। আমিও গল্প লিখি, আজকে থেকেই কাজে যোগদান করেছি। তাই নাকি? তাহলে তো তুমি আমার দলের লোক। এই শোনো, যাই হয়ে যাক না কেন, শিল্প চর্চা সাহিত্য চর্চা কোনোদিন ছেড়ে দেবে না। যখন বৃদ্ধ হবে তখন এর মর্ম বুঝতে পারবে। সত্যি বলতে আমি এক প্রকার ছেড়ে দিচ্ছিলাম। একজন কাকা আমাকে বারণ করলেন, আর এখন আপনাকে দেখে সত্যি আমি অনুপ্রেরণা পাচ্ছি। শোনো পলাশ, তোমাকে আমার ভালো লেগেছে। আমি বরং একদিন তোমার গ্রামে গিয়ে অবিনাশবাবুর সাথে কথা বলে আসব। ঠিক আছে বাবু, তাই করবেন। আমি তবে এখন এলাম বাবু, আমাকে আবার ওখানে গিয়ে খবর দিতে হবে। ঠিক আছে, তুমি এসো। এইবারে সুযোগ বুঝে টুক করে কয়েকটা হাঁসের ডিম চুরি করে নিয়ে চলে যেতে হবে। আরে নগেন কাকা মনে হচ্ছে। তা এত রাতের বেলায় এখানে দাঁড়িয়ে কি করছো? আরে পলাশ নাকি? আরে আমি এখানে দাঁড়িয়ে কোথায় রয়েছি, এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, মাঝখানে একটু পেয়ে গেল, তাই জন্য আমি জায়গা খুঁজছিলাম আর কি। ও তাই বলো, আমি ভাবছিলাম বোধহয় তুমি গোপাল কাকার কাছে যাচ্ছ। না না, ওর সাথে আমার আবার কি দরকার? কোনো দরকার নেই ওর সাথে। তা তুই কোথায় চললি? আমি যাব গোপাল কাকার সাথে দেখা করতে। এত রাতে? হ্যাঁ, আমি এইমাত্র ফিরছি তো শহর থেকে, তাই জন্য একবার দেখা করে তারপর যাব বাড়ি। এসে কি রে, তুই শহরে কি করতে গেছিলিস? সে অনেক ব্যাপার, তোমাকে বলতে বলতে সকাল হয়ে যাবে। তাহলে তো বলে আর লাভ নেই। ঠিক আছে, তুই তাহলে দেখা কর, আমি চললাম, কেমন? তো সালা এই বেড়া আসবার সময় পেল না। দাঁত না, এখন আর নয়, একটু মাঝরাত করে আসতে হবে।
আমাদের গ্রামে তাহলে এটাই বাকি ছিল। এবার ঘরে চুরিটাও শুরু হয়ে গেল। আমি ভাগ্যিস দেখলাম, সন্দেহটা আমারও হয়েছিল যে এই নদীর পাড়ে ডিমের খোলা কি করছে। কি ব্যাপার, কি এখানে এত ভিড় কিসের, কি হয়েছে? আর কি বলবো বাবু, আমার গিন্নি কয়েকটা হাঁস পালন করেছে। সেই হাঁস কয়েকটা ডিম দিয়েছিল আমাদেরকে। সেই ডিম রাতের বেলায় কোন চোর চুরি করে এনে এই নদীর পাড়ে বসে বসে ভেজে খেয়েছে। কি অবস্থা গো! তা তোমার কি কাউকে সন্দেহ হয় কে সেই বদমাই এসে যে এমন কাজ করেছে? কিছু মনে না করলে একটা কথা বলি, কালকে আমি পলাশকে না তোমার বাড়িতে যেতে দেখেছিলাম। আরে সে তো গিয়েছিল আমার সাথে কথা বলতে, তারপর তো বাড়ি চলে আসে। না মানে আসবার পথে যদি ডিমটা চুরি করে নিয়ে চলে আসে, মানে হবে বলছি না, হতেও তো পারে, তাই না? না না, ও ওরকম ছেলে নয়। কারোর জিনিস নিয়ে পালানোর ছেলে সে নয়। যে কাজটা করেছে তাকে যদি একবার ধরতে পারি না, একেবারে মজা দেখিয়ে ছাড়বো। তাকে কি আর পাবেন? আরে দোষ করলেও সে কি আর স্বীকার করবে, কি জানি বাবা। সে বেটা পালাবে কোথায়? যাই হোক, গোপাল, পলাশ তো চলে এসেছে, কিছু খবর আছে কি? হ্যাঁ বাবু, হ্যাঁ। চলুন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, আপনার বাড়িতে গিয়ে বরং সব কথা বলি। আরে এসো এসো ঋদ্ধিমান, কি সৌভাগ্য আমার, তুমি আমার বাড়িতে এসেছো। যবে থেকে পলাশ বলেছে তুমি এখানে আসবে, তবে থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ছেলে একখানা পাঠিয়েছিলে তুমি, হে একদম এক নম্বর। হ্যাঁ, পলাশ খুবই ভালো ছেলে, লেখালেখির স্বভাব আছে, তোমার সঙ্গে তো ভালোই জমবে, তুমিও শিল্পী। পেটের দায়ে ব্যবসা করতে হয়েছে গো, না হলে শিল্প চর্চাই করে যেতাম। সেটাই হয় গো, শিল্পীদের কদর কজন করে বলো দেখি। তা বলো, আমাদের নিয়ে তুমি কি সিদ্ধান্ত নিলে? কালকে থেকে রাতের বেলাতেই অন্ধকারের মধ্যে তোমাদের এখানে মাল পাঠাবো আমি। হ্যাঁ, ধীরে ধীরে সেই মালকে বাজারে বিক্রি করবে, তবে হ্যাঁ, একটাই শর্ত। শর্ত? কি শর্ত? একেবারে কম দামে কিন্তু বিক্রি করা যাবে না, তাতে কিন্তু লোকের সন্দেহ বেড়ে যাবে। আশেপাশের দোকানদাররা কোন দামে বিক্রি করছে সেটা জেনে নিয়ে তার থেকে ৫-১০ টাকা কমে বিক্রি করতে হবে। কথাটা তুমি ঠিকই বলেছ, সব দিক থেকে বাঁচিয়ে রাখতে হবে, লোকের নজর খুব খারাপ। তোমরা যদি তাতে রাজি থাকো তাহলে? হ্যাঁ, রাজি তো বটেই, অন্তত ৫ টাকা সাশ্রয় হলেই গ্রামের মানুষ অনেক উপকার পাবে। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে ব্যবসা শুরু হলো। আর পলাশ কোথায়? সে গোপালের সাথে একটু বেরিয়েছে। আসলে ৩ দিন আগে গোপালের বাড়ি থেকে ডিম চুরি হয়েছে, সেই নিয়েই তারা খোঁজ খবর লাগাচ্ছে। ও বাবা, এর মধ্যেই চোরের উপদ্রব বেড়ে গেল। 3 দিন পেরিয়ে গেছে, এতদিনে আগের চুরির কথা সবাই ভুলে গেছে। এবার আমাকে চুপি চুপি গিয়ে আজকে আবার চুরি করে নিয়ে চলে আসতে হবে এই হাঁসের ডিমগুলো, দারুণ খেতে। ছি 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 নগেন, তুই গ্রামের লোক হয়ে সকলের ক্ষতি করতে পারলি। আমি আর ভাবতে পারছি না, একদিন আমার বাড়িতে গিয়েছিল, আমি ডিম আর হাঁস কিছুই দিইনি বলে হয়তো আমার উপরে রাগ হয়ে আছে। রাগ হোক আর যাই হোক, একটা ডিম নেবে তো কিনে নিতে পারতো। একটা ডিমের দাম 15 টাকা হয়ে গেছে বাবু, আমাদের দিকটাও একটু ভেবে দেখুন, আমি কি ইচ্ছে করে চুরি করতে গেছিলাম? অজুহাত দেখাস না নগেন, মানছি দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে, কিন্তু সত্যি বলতে তোর চুরিটাকে কোনো মতে সমর্থন করা যায় না। আর হবে না বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। ছেড়ে দিন বাবু, একবার সুযোগ দেওয়াই যায়, এর পরে কিছু করলে তখন কিছু ব্যবস্থা নেওয়া যাবে খন। তোমাকে অসংখ্য ধন্যবাদ বৌদি, অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না, আজকে রাতে অনেক মালপত্র আসবে গ্রামে, সেই সব কিছু তোকে নামাতে হবে গাড়ি থেকে। কিসের মালপত্র বাবু? সেটা সময় হলেই দেখতে পাবি। তবে হ্যাঁ, এই কথা যদি তোর মুখ থেকে কোনো দিন কারোর কাছে বেরিয়েছে, তাহলে কিন্তু তোর আর ক্ষমা নেই, তোকে এই গ্রাম ছাড়া করব। না না বাবু, সেই ভুল আর কেউ করে? আমি আর কোনো দিন এই ভুল কাজ করব না। দেখাই যাক, তোমার উপর তো আমাদের নজর থাকবে।
কি রে সেজো, ছোট যে এখনো এলো না, দুটো শাক ধুয়ে আনতে বুঝি এত সময় লাগে? বোঝো না দিদি, কাজে ফাঁকি দেবার ধান্দা সব। যেই দেখেছে আমরা উনুনের ধারে বসেছি, অমনি শাক ধোবার নাম করে চলে গেল। কি আর বলবো বল, এ বাড়িতে সবাই আছে কাজে ফাঁকি দেবার ধান্দায়, কিন্তু আমি তো এভাবে ফাঁকিবাজি করে চলতে পারিনি। বর্দি মারা যাবার পরে এই সংসারে আর কারো মিল হলো না, সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত, ওপরে ওপরে সবাই ভালো সাজে। কি আর করবি, এখন বর্দি নেই, সংসার এখন আমাদেরকেই তো দেখে রাখতে হবে নাকি। ননি গেল কোথায়? ওকে ডেকে একবার ছোটকে ডেকে আনতে বলি। থাক, তোর আবার উঠে এখন আর যেতে হবে না, বাইরে গেলে আর কাজের কথা হুঁশে থাকে না তোদের কারো। এই মেজদির জন্য হয়েছে যত জ্বালা, নিজে তো আরামে শুধু বসে বসে রান্না করবে, আর বাকি কাজগুলো সব আমাদেরকেই করতে হয়। কি রে সেজো, কি ভাবছিস অত? তাড়াতাড়ি আলুগুলো কেটে দে, শাকের সাথে আলু রান্না করব, দেরি হলে আবার তোর দাদারা বকাবকি করবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা। কি এত গল্প করছো তোমরা দিদি? আমার নামে নিশ্চয়ই বদনাম করছো। ওই তো মহারানী এসেছেন, তোর নামে বদনাম না করলে তো আমাদের ভালো লাগে না, বুঝিস না তুই? এসেছে, তার নামে নাকি আমরা বদনাম করব। করোই তো, আমি কি জানি না? আমার পিঠ পিছে আমার নামে বদনাম করো তোমরা। আহ, থামবি তোরা, একটু সময় পেলেই হয়েছে দুজনে ঝগড়া লাগা শুরু করে দিয়েছিস। তোরা কি আর শুধরাবি না কখনো? শেষ দিকে বলো, আমার পেছনে না লাগলেই তো পারে, শুধু শুধু আমার পেছনে লাগতে আসে কেন? তুই বা কোনো কিছুতে কম কিসে শুনি? কথা বলার আগেই তো তোর গায়ে ফোসকা পড়ে যায়। দেখেছো মেজদি, দেখেছো আমাকে কিভাবে কথা শোনাচ্ছে শেষদি? তোরা থামবি একটু, এখন রান্নায় মন দে। সকালে জল খাবার না পেলে বাড়ির পুরুষদের যে না খেয়ে কাজে বেরোতে হবে সে খেয়াল আছে কারো? চুপচাপ এখন গিয়ে যার যার কাজ সামলা দেখি। কি ব্যাপার, আমরা সবাই আছি এখানে, দাদা এখন এলো না যে? তোমরা কেউ দাদাকে ডাকুনি? বড়দাকে ডাকতে ননি গেছে, ননিকে পাঠালাম বড়দাকে ডেকে আনার জন্য। ননিমা আমাদের বাড়ির একমাত্র মেয়ে, ওকে দিয়ে কেউ কোনো কাজ করাবে না। তোমরা তোমরা কেউ একজন গিয়ে ডেকে আনলি তো পারতে। হুম, একমাত্র মেয়ে বলি, সেই একমাত্র মেয়ে কি শ্বশুর বাড়িতে গিয়ে করে কমে খাবে না নাকি? ওর বাবাকে ও ডাকবে না তো আমরা ডাকবো নাকি শুনি? দরকার হলে তাই ডাকবে। দাদা একসময় তো আমাদের জন্য কম কিছু করেনি, এখন তার বিপদের সময় আমরা তো আর তাকে ফেলে দিতে পারি না। থাক থাক, হয়েছে, এখন আবার খাওয়া ফেলে এসব নিয়ে পড়িস না তোরা। কে কি করেছে না করেছে সেটা সকলেই জানে। ননি সেই কখন গেল বড়দাকে ডেকে আনার জন্য, কিন্তু এখনো তো ফিরে এলো না। ওদের জন্য কি সবাইকে এখন না খেয়ে থাকতে হবে নাকি? কি হয়েছে, কাদের খাওয়া আবার বন্ধ হয়ে যাচ্ছে শুনি? ও কিছু না দাদা, তুমি আসতে এত দেরি করলে কেন তাই বলছি। রাতে খুব গরম লেগেছে, সেই জন্য ভালো মতো ঘুমোতে পারিনি, তাই সকালে একটু চোখটা লেগে এসেছিল আর কি। গরম লেগেছে সেটা আমাকেই বললে পারতে, আমি হাত পাখা দিয়ে তোমায় বাতাস করতাম বাবা। না না মা, তুই আমার একমাত্র মা মরা মেয়ে, তোকে দিয়ে আমার কিছু করাতে একদম মন সায় দেয় না রে। আজকে কি তাহলে আর মাঠে যাবে না বদ্দা? সে কি কথা, মাঠে না গেলে হবে নাকি? মাঠে যে কত কাজ পড়ে আছে, আমি না গেলে সেগুলো কে করবে শুনি? হয়েছে, এখন বসো, এখানে খেতে বসো দাদা, খেয়ে সকালে একসাথে মাঠে যাই আমরা, চলো। হ্যাঁ তাই চল। দুপুরে রান্না চড়াতে হবে তো। ছোট গেল কোথায় রে সেজো? কাজ দেখলে সে আর সেদিকে ভিড়তে চায় না গো। যেই দেখেছে আমরা লঙ্কা শুকাতে এসেছি অমনি ঘরে দৌড় এঁটে বসে আছে দেখো গিয়ে। ছোটর এই ফাঁকিবাজি স্বভাবটা আর গেল না। এখনো যদি কাজ নিয়ে এমন করে তাহলে চলবে কি করে এই সংসার? কি জানি বাপু, এ বাড়িতে এসে ধরেই তো কলুর বলদের মতো খেটেই যাচ্ছি। কাজ করতে করতে আর নিজের শরীরের দিকে যত্ন নেবার ফুরসত পাই না। সংসারের কাজ করেই কুল পাই না, শরীরের যত্ন আবার নেব কিভাবে শুনি? আচ্ছা, ননি কোথায় গেল রে? ও থাকলেও তো আমাদের কাজে একটু সাহায্য করতে পারতো। রমা কাকিমার বাড়িতে গেছে গল্প করতে,
এই মেয়ে দিন দিন ঢ্যাঙ্গা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই পারে না। তার উপর সবাই দেখো না কেমন মাথায় করে রাখি। আর বলিস না সে কথা, বাড়িতে একটা মাত্র মেয়ে বলে সবাই আদর দিয়ে একেবারে মাথায় তুলে রাখে, কিন্তু বেশি আদরে যে বাঁদর হয়ে যাবে সে খেয়াল কারো নেই। এদিকে ছোটটাও হয়েছে একজন, বেলা হয়ে গেল এখনো ঘর থেকে বেরুলো না। সে মহারানী কাজের শেষে বের হয়ে আসবে আমাদের মিছিমিছি সাহায্য দেখাতে। কি হয়েছে কাকিমা, তোমরা কি নিয়ে কথা বলছো এত? আর কি নিয়ে বলবো রে, এদিকে কাজ করে করে আমাদের হাড় মাংস এক হয়ে গেল। তুই তো আমাদের কাজে একটু হাত লাগালেও পারিস নাকি? আমি তো চাই তোমাদের কাজে হাত লাগাতে, কিন্তু তোমরাই তো কেউ আমাকে কোনো কাজ করতে দাও না। মেয়ের কথা শোনো দিদি, কাজ যদি করতে চাস তবে পাড়ায় পাড়ায় না ঘুরে বাড়িতে আমাদের কাছে বসে কাজ করলেই তো পারিস আমাদের সাথে। ঠিক আছে কাকিমা, তোমরা আমাকে শুধু বলো আমাকে কি করতে হবে, আমি সব করে দেব তোমাদের। না থাক মা, পরে আবার তোর বাবা কাকারা এলে আমাদের নামে নালিশ করবি, বলবি কাকিমারা তোকে কাজ করিয়ে করিয়ে জ্বালিয়ে মারছে। কি যে বলো না কাকিমা তোমরা, আমি তো এবারেরই মেয়ে। মা বেঁচে থাকলে কি মায়ের কাজে হাত লাগাতাম না? বেশ, তো রান্নাঘরে সকালের থালা বাসন রাখা আছে মা, যা গিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেল মা। আচ্ছা ঠিক আছে কাকিমা। আজকে এই গরমটা যেন একটু বেশি পড়েছে দাদা, শরীর আর চলছে না মনে হচ্ছে। কি আর করবি, আমাদের যে চাষা পরিবারে জন্ম, চাষার ঘরে জন্ম নিলে রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাবে। আর এগুলো সহ্য করি আমাদেরকে জমিতে ফসল ফলানোর কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু বরুণকে তো সেই কখন জল আনতে পাঠালাম, ও তো এখনো জল নিয়ে ফিরলো না। আজকে দুপুরের খাবার নিয়েও তো কেউ এলো না। আমার তো এদিকে খুব খিদে পেয়ে গেছে। খিদে তো আমারও পেয়েছে। অন্যদিন তো মদন এসে ভাত দিয়ে যায়, কিন্তু মদন তো ওর দাদা অসুস্থ বলে গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা তোরা কাজ করতে থাক, কেউ ভাত না নিয়ে এলে আমরা কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে যাব। দাদা, তোমাদের জন্য তো জল নিয়ে এলাম, খাবে এসো। জল তো নিয়ে এলি, কিন্তু ভাত তো কেউ নিয়ে এলো না রে এখনো। বাবা, ও কাকা, তোমরা সবাই এখানে এসো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। তুই কেন আবার কষ্ট করে খাবার আনতে গেলি রে মা? আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যেতাম না হয়। তোমরা সবাই না খেয়ে কাজ করলে যে শরীর খারাপ করবে তোমাদের, তাই তোমাদের জন্য খাবার নিয়ে এলাম। তুই গাছের নিচে বস মা, আমরা সবাই আসছি। কই রে, চল সবাই দুটো খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা, গরমে যেমন খিদে পেয়েছে তেমন জল তেষ্টাও পেয়েছে অনেক। চল তাহলে সবাই আর দেরি না করে খেতে বসে পড়ি। কি গো গিন্নি, রাতে খাবার খাবে না নাকি? আমরা সবাই খাবার পরে মেজো বউ আর ছোট বউ খাবার খেলো, কিন্তু তুমি যে না খেয়ে ঘরে চলে এলে। আমার খাবার খাওয়া না খাওয়ায় তোমার কি আসে যায় বলো তো? আমি যে একটা মানুষ সে খেয়াল কি আছে তোমার? কি যে বলো না গিন্নি, 10টা না 5টা না আমার একটা মাত্র বউ তুমি, তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো শুনি? থাক হয়েছে, আর পীড়িত করতে হবে না এখন। তোমাদের মুখে তো ননিমা ছাড়া কিচ্ছু শোনা যায় না। আহা গিন্নি, তুমি না কিচ্ছু বোঝো না। এই ননির মা মারা গেছে, বড় বৌদির গয়না আর জমানো টাকা তো সব দাদার কাছে আছে। তা ননিকে যদি আমরা একটু ভালো মুখ দিই, তাহলে দাদার মন গড়লে তো আমাদের কিছু দেবেন, তাই না? ওহো, তাহলে এই ব্যাপার, তোমাদের সবার তাহলে দেখানো এসব কিছু। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, সবাই মুখে মুখে আদর দেখায়, আসলে মন থেকে কেউ ভালোবাসে না ওদের। তাছাড়া বৌদির চিকিৎসার সময় তো দাদার ভাগের জমি সব বিক্রি করে ফেলেছি। দাদার ভাগে তো এখন আর কিছুই নেই, আর তাছাড়া দাদার দোকানটাও তো বন্ধক দিয়েছেন। যার কাছে কিচ্ছু নেই তাদের বাবা মেয়েকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে বলো এভাবে? এখন শুধু দাদার জমানো টাকার জন্য সবাই এমন মুখে মুখে কদর করে। এতদিনে আমি সব বুঝলাম, তাহলে আমি আরো আগে যে কেন বুঝলাম না এসব। কারণ তুমি এগুলো খেয়াল করে দেখোনি, তুমি শুধু সংসার আর কাজ ভাগাভাগি নিতে পড়েছিলে, তাই আর এসব কিছু তোমার চোখে বাঁধেনি। আরে মেজো বৌদি ছোট বউ ওরা সবই বোঝে, সবই জানে, তাই মুখ বুঝে থাকে, শুধু তুমি বোঝো না। তুমিও তো আমাকে কিচ্ছু বলনি কখনো,
তাহলে আমি বুঝবো কি করে শুনি? যাক, এখন থেকে আমি আর কোনো কিছু নিয়ে মন খারাপ করব না। যাও যাও, এবারে মন ভাঙলে গিয়ে কিছু খেয়ে এসো। সারা রাত না খেয়ে থাকলে পরে মধ্যরাতে খিদে পাবে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বরং কিছু মুখে দিয়ে আসি।